This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. कश्मीर से आवाज आई, कश्मीर से आवाज आई। তিন দিনে 11 টার্গেটে হানা, পরপর জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ। পহেলগাঁও হামলার পর স্থানীয় জঙ্গিদের তালিকা তৈরি হয়েছে। উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশির সঙ্গে জঙ্গিদের বাড়িও গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, বন্দিপোরা থেকে কুলগাঁও উপত্যকা জুড়ে একযোগে চলছে বাহিনীর জঙ্গি বিরোধী অ্যাকশন। বৃহস্পতিবার পহেলগাঁও হামলার অন্যতম দুই চক্রী আসিফ শেখ এবং আদল ঠোকরের বাড়িও গুড়িয়ে দেওয়া দিয়ে শুরু হয়েছিল। শনিবার গভীর রাতে সোপিয়ানে আদনান শাফি নামে জঙ্গির বাড়ি গুড়িয়ে দেয় সেনা। গত 1 বছর ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই আদনান। বান্দিপোরায় রাতভর অভিযান চালায় বাহিনী। জামেল আহমেদ গজরির বাড়ি গুড়িয়ে দেয় সেনা। 2016 সাল থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত জামেল বছর দুয়েক আগে লস্কর জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। কুপওয়াড়া আদিল ঠোকরের পর আরও এক লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস সেনার। লস্কর জঙ্গি ফারুক আহমেদের বাড়ি উড়িয়ে দিয়েছে সেনা। স্থানীয় সূত্রে খবর, লস্কর জঙ্গি ফারুক বর্তমানে পাকিস্তানে লুকিয়ে। এখান থেকেই জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ত্রালে এক জৈশ জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ওই জৈশ জঙ্গির নাম আমির নাজির। তার নামও জঙ্গিদের খাতায় উঠেছে আগেই। জঙ্গি দমনে অল আউট অ্যাকশন। জঙ্গিদের একের পর এক বাড়ি গুড়িয়ে প্রত্যাঘাত। বাহিনীর সক্রিয়তার কারণ, টার্গেটে থাকা নামগুলোর সঙ্গে উঠে এসেছে জঙ্গি সংগঠনগুলোর যোগ। অনন্তনাগের বিজবেহেরায় আদিলি পহেলগাঁও হামলার অন্যতম ষড়যন্ত্রকারী মনে করছেন গোয়েন্দারা। তার সঙ্গে সরাসরি পাকিস্তান যোগ পাওয়া গিয়েছে। 2018 সালে স্টুডেন্টস ভিসা নিয়ে পাকিস্তানে যায় আদিল। লস্করি তৈবার শিবিরে যোগ দেয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সে। 6 বছর পর 3 থেকে 4 জন জঙ্গিকে সঙ্গে নিয়ে পুঞ্চ রাজৌরি সেক্টরের দুর্গম এলাকা দিয়ে কাশ্মীরে আবারও ঢোকে আদিল। বিজবেহেরায় আদিলের বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে বাহিনী। তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট। সিজার মন্ডল, ইরফান কুরেশির রিপোর্ট, TV9 বাংলা। পহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলা, আর সেই হত্যালীলার যে প্রতিশোধ, সেই প্রতিশোধ চায় গোটা দেশ। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় বলে দেন যে তাদেরকে জবাব দিতে হবে, খুঁজে খুঁজে জঙ্গিদেরকে বের করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এমনটা জানিয়ে দিয়েছেন তিনি। তারপরেই প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে চিফ অফ ডিফেন্স স্টাফ, তাদের দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের পর কোন দিকে যেতে চলেছে গোটা বিষয়টা নজর থাকছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, কাশ্মীরে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে সমস্ত মানুষদেরকে সেখানে তাদের উপর অশান্তি হয়েছে এবং যে ঘটনা ঘটেছে, দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে সিডিএস অনিল চৌহানের এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। পহেলগাঁও হামলার তদন্তে এনআইএ। হ্যাঁ, এনআইএ শুধুমাত্র কাশ্মীরে থেমে নেই, তারা এবার কলকাতাতেও পৌঁছে গেছে। যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, মানে এই ঘটনায় যে সমস্ত মানুষজনদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতাতেও রয়েছেন এমন দুজন যাদের এই ঘটনায় মৃত্যু হয়েছে। তাদের বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম, কারণ তারা কোনো রকম কোনো ফাঁকফোকর রাখতে চাইছে না এই তদন্তের ক্ষেত্রে। যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর না থাকে সেই জন্য টুকরো টুকরো সমস্ত তথ্য পেতে চাইছে এনআইএ, এবং সেই জন্যই পৌঁছে গেছিলেন তারা
তাদের বাড়িতে যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, যাদের মৃত্যুবরণ করতে হয়েছে এই ঘটনায়। গত 22শে এপ্রিল বৈশরণ ভ্যালিতে জঙ্গি হামলা হয়। পরদিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এনআইএর তদন্তকারীরা। ঘটনার 5 দিন পর সরকারিভাবে পেহেলগাঁও জঙ্গি হামলার তদন্তভার নিয়েছে এনআইএ। আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসার। কোথা দিয়ে জঙ্গিরা বৈশারণ ভ্যালিতে ঢোকে, তখন কিভাবে হামলা হয়, পর্যটকদের সঙ্গে কি করা হয়েছিল, কোন পথে পালালো জঙ্গিরা, প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। নিজেদের মধ্য করে ঘটনার একটা পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন যে কিভাবে জঙ্গিরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং একই সঙ্গে এন্ট্রি এক্সিট রুট, অর্থাৎ জঙ্গিরা যে পথ দিয়ে এসেছিল এবং যে পথ দিয়ে পালিয়ে গিয়েছিল সেটাও কিন্তু তারা তদন্ত করার জন্য এই প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভরসা করা রাখছেন। সংলগ্ন প্রায় 5 কিলোমিটার রেডিয়াসের যাদের বাড়ি রয়েছে, যাদের দোকানপাট বা যাদের চলাফেরা প্রায়শই থাকে, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত থাকে, তাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা যে ঘটনার আগে এবং পরে কোনো সন্দেহজনক গতিবিধি তাদের নজরে এসেছিল কিনা। প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনার প্রত্যেক মিনিটের চোখে দেখা বিবরণ সংগ্রহ করছেন। একই সঙ্গে হামলায় নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলে তথ্য তালাশ করছেন গোয়েন্দারা। শনিবার পেহেলগাঁও কাণ্ডে হত বেহালার সমীর গুহর বাড়িতে যান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কথা বলেন নিহতের স্ত্রী শবরী ও মেয়ে শুভাঙ্গীর সঙ্গে। সন্দেহভাজনদের স্কেচও আঁকানো হয়। রবিবার 3 সদস্যের এনআইএ টিম পৌঁছে যায় বিতান অধিকারীর বাড়িতে। স্ত্রী সোহিনীর বয়ান রেকর্ড করেন তারা। সমীর গুহর বাড়িতে এনআইএ টিম গেছিল, প্রায় 4 ঘন্টা ধরে ইনভেস্টিগেশন করে এবং তার পরিবারের লোকজনের বয়ান রেকর্ড করে। সেই এনআইএ টিম আজ মৃত বিতান অধিকারীর বাড়িতে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠেছে। তার বাইরে আর কোন কোন বিষয়ে এই হামলাকে সফল করতে সাহায্য করেছে সেই সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ফরেন্সিককেও বলা হচ্ছে দ্রুত এই ঘটনার রিপোর্ট দিতে, যাতে এই তদন্তের কাজ তারা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে এবং একই সঙ্গে তারা সার্বিকভাবে যে ডিজিটাল এভিডেন্স, সেই ডিজিটাল এভিডেন্সের উপরেও ভরসা রাখছে। টাওয়ার ডাম্পিং প্রযুক্তি সেটাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ঘটনার সময় ওই এলাকায় বাইরে থেকে কোনো ফোন এসেছিল কিনা বা ফোন কল কোনো গিয়েছিল কিনা, কোনো সন্দেহজনক ফোন কল রয়েছে কিনা, বিদেশের নাম্বার বা পাকিস্তানের কোনো নাম্বার থেকে ফোন এসেছিল কিনা, সেই প্রযুক্তিরও যেমন সাহায্য নেওয়া হচ্ছে। বৈশারণ ভ্যালিতে 7 জঙ্গি হামলা চালায় বলে এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে। 4 জনের স্কেচও প্রকাশ করা হয়েছে। এর বাইরে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নারকীয় হত্যালীলার নেপথ্যে কি শুধুই পাকিস্তান ও লস্করের টিআরএফ শাখা? হামলার ধাঁচে মিল থাকায় জঙ্গি গোষ্ঠী হামাসও সন্দেহের তালিকায় রয়েছে। সেই দিকটিও খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। সুজয় পাল ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সিন্ধুর জল পেতে মরিয়া পাকিস্তান, এদিকে ভাসছে তারা বলা যেতে পারে ওই জলেই। কেন জানেন? কারণ ঝিলমে হঠাৎ বান এবং বান আসার ফলে পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরপুর চকটির বিস্তীর্ণ এলাকা ভাসছে। জরুরি অবস্থা জারি করলে প্রশাসন, খালি করা হয়েছে বিতস্তার তীরবর্তী এলাকা। পেহেলগাঁওয়ের অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, সেদিনের কথা বলছি না, আজকের কথা বলছি। মন কি বাতে তিনি জানালেন যে সমস্ত মানুষজন শহীদ হয়েছেন তাদের যেমনটা জানিয়েছেন তিনি, রেডিও বার্তায় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী যে সমস্ত জঙ্গিরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, জানিয়েছেন তিনি। हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। ভারতে ফাটল তৈরি করতে সন্ত্রাসের ঘা দিয়েছিল পাকিস্তান। নিরীহ মানুষের রক্তপাত দেশের ঐক্যকে জমাট করে দিয়েছে। 140 কোটি মানুষ এক সুরে এক স্বরে প্রতিশোধ চাইছে। অভূতপূর্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও বার্তা, শহীদদের পরিজনেরা সুবিচার পাবেন, সন্ত্রাসে মদতদাতারা কঠোরতম শাস্তি পাবে। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। কঠোরতম শাস্তি কি, সুবিচার কিসে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত নেবেন।
সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীকে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন বিরোধীরা। সেই সুরই ধরা পড়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, যদিও ধৈর্যচ্যুতির ইঙ্গিতও রয়েছে তাঁর কথায়। আমরা সমস্ত 140 কোটির বেশি মানুষ শুধু নয়, সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা, আপনি পদক্ষেপ নিন। কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেল কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা কুণাল ঘোষের ফোকাস অন্যদিকে। নরেন্দ্র মোদীর কঠোরতম আবার কঠোরতম কি বারবার হয়ে যায়, তারপরে সেটা থামে না কেন? কঠোরতম শিক্ষা বলতে কি, তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। এই কঠোরতম 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 দিক থেকে মেরেই যাচ্ছে। তো সুতরাং কঠোরতম ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। প্রথম কথা, ওনার উচিত প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা। জঙ্গিরা পেহেলগাঁওয়ে শহীদদের পরিজনদের বলেছিল মোদীকে গিয়ে বলো। তৃণমূল চ্যালেঞ্জ ছুটছে, এবার কিছু করে দেখাও। We believe in action. দেখি কত 72 ইঞ্চি ছাতি আছে কার। শান্তি ফিরলে আমাদের ভাইদের খুন হতো না। আমরা সবাই চাই যোগ্য জবাব। এখন শান্তি অশান্তির জায়গা নয়, ভারতের সম্মান। রাজ্যবাসীর সামনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে তৃণমূল। বঙ্গ বিজেপি আশ্বস্ত করছে, প্রধানমন্ত্রী বলেছেন যখন, প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। 140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনবো, মানে তাদেরকে শাস্তি দেব। এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের গণহত্যাকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক টানাপোড়েন জন্ম নিচ্ছে রাজ্যে। বাকযুদ্ধের একটা নতুন অভিমুখ খুলে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী শিবিরে বন্ধু পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এই কথা বলছি জানেন? কারণ পেহেলগাঁওয়ে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে যারা বিরোধীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এই গোয়েন্দা ব্যবস্থার দিকে বা ব্যর্থতার দিকে আঙুল তুলেছে। কিন্তু কংগ্রেস সাংসদ শশী থারুর বললেন কোনো গোয়েন্দা ব্যবস্থা 100% নিশ্চিত নয়। ইসরায়েলের গোয়েন্দা জালেও ফুটো ছিল। এখন পাকিস্তানকে জবাব দেওয়ার সময়। নিজেদের কোথায় ভুল হয়েছে তা প্রত্যাঘাতের পর দেখা যাবে। এবারের জবাব সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট বিমান হানার থেকেও বড় হবে, শিগগিরই হবে, কিন্তু জানিয়ে হবে না, পূর্বাভাস দিয়েছেন কংগ্রেস সাংসদ। In due course, there will have to be an investigation by the government, because it's the government's own responsibility to fix accountability and figure out what happened. And I hope they will do so. But we've got the example of Israel, October 7th. The world's best intelligence services, according to everybody, were taken by surprise on October 7th just 2 years ago. And my own view very clearly is that it seems to me that just as the Israelis are waiting till the end of the war before they demand accountability and answers, similarly, we too should first see the present crisis through, and then definitely there should be an accounting. But I don't expect at any time now or in the future that any country will ever have 100% foolproof. পাকিস্তানে এবার ওষুধ সংকট, মানে জলের সংকটের পাশাপাশি ওষুধেরও সংকট। কারণ এই যে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে, তার মাসুল গুনতে হচ্ছে তাদেরকে। কারণ ভারত থেকে জীবনদায়ী ওষুধের 40% যেত পাকিস্তানে। এখন সেই বাণিজ্য বন্ধ হওয়ায় চীন রাশিয়ার দিকে তাকিয়ে রয়েছে ইসলামাবাদ। হটস্পট আপাতত এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক TV9 বাংলায়।